ওকে, তো আমাদের ফার্মাসিউটিক্যাল টেকনোলজির ল্যাব চলতেছিল। তো এর মধ্যে আমরা দুইটি ক্লাস নিয়েছিলাম। দুইটি ক্লাসে মোটামুটি আমরা সলিউশন ফর্ম বা একটা সিরাপ, ফার্মাসিউটিক্যাল সিরাপে কী কী জিনিস থাকে, তো প্যারাসিটামলের ক্ষেত্রে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমরা দেখছিলাম। তো এখানে আমরা আরও দুইটা সলিউশন ফর্ম দেখব, অর্থাৎ আরও দুইটা ড্রাগের ক্ষেত্রে কীভাবে সিরাপ তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো আসলে সিরাপ তৈরির মূল মেকানিজম সেম এবং ইনগ্রিডিয়েন্টও কম বেশি একই রকম, শুধু এপিআইটা চেঞ্জ হবে। তো এই জন্য আমরা আসলে নতুন করে ডিটেলসে যাব না, শুধুমাত্র যে এপিআই মানে এপিআইয়ের যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বা এপিআইটা কীভাবে কাজ করতেছে, তো সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু ব্রিফ ধারণা নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা চলতেছে। ঠিক আছে, তো এখানে দেখো কি বলতেছে, formulation and preparation of ferrous sulfate oral solution. Each 5 ml contains ferrous sulfate BP 200 মিলিগ্রাম। ঠিক আছে, তো আমাদের এখন যে সলিউশনটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে ফেরাস সালফেট সলিউশন, এবং সেটা ওরাল সলিউশন অর্থাৎ মুখে খাওয়ার জন্য, এবং সেখানে প্রত্যেক 5 মিলিলিটারে, যেটাকে আমরা বলতেছিলাম একটা টিস্পুন ফুল বা একটা চা চামচে কতটুকু থাকবে ফেরাস সালফেট বিপি, যেটা ব্রিটিশ ফার্মাকোপি অনুযায়ী 200 মিলিগ্রাম থাকবে। ঠিক আছে, প্রতি 5 ml থাকবে 200 মিলিগ্রাম। তাহলে যদি আমরা 100 মিলিলিটারের একটা সলিউশন তৈরি করি, তাহলে সেখানে থাকবে টোটাল 4 গ্রাম। বুঝছো? দেখো কি বলছে, ফেরাস সালফেট ওরাল সলিউশন বিলংস টু এ গ্রুপ অফ মেডিসিনস কল্ড আয়রন সাপ্লিমেন্টস। অর্থাৎ আমাদের ফেরাস সালফেট যে সলিউশনটা, সেটা হচ্ছে একটা গ্রুপের মধ্যে পড়ছে, যে গ্রুপটার নাম হচ্ছে কি আয়রন সাপ্লিমেন্টস, যেটাকে আমরা বলতে পারি যে লোহার আর কি সাপ্লিমেন্ট। অর্থাৎ যে যখন কোনো ফুড বা কোনো নিউট্রিশন বডিতে কম হয়ে যায়, তখন বাইরের থেকে সেটাকে আমরা এক্সট্রা করে দিই। বুঝছো? অর্থাৎ যেগুলো আসলে ফুডের সাথে নেওয়ার কথা বা ফুডের সাথে যে নিউট্রিয়েন্টটা পাওয়ার কথা, সেটা যদি কোনো কারণ না থাকে, তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে আমরা ড্রাগের মাধ্যমে বা কোনো ডোজেস ফর্ম বা ট্যাবলেটের মাধ্যমে নিতে থাকি। তো এটাকে আমরা বলতেছি ফুড সাপ্লিমেন্ট। তো এখানে আমাদের আয়রনটা সাধারণত খাবারের মাধ্যমে আসে, বিশেষ করে তোমার ধরো কি হইতে পারে, কলা বা কচু শাক বা আপেল, এগুলোতে আয়রন থাকে। তো যখন এই আয়রনটা আমরা ফুড থেকে ঠিকমতো পাচ্ছি না বা কোনো কারণে নিতে পারতেছি না, তখন আমাদের বডিতে আয়রনের ঘাটতি হয়। তো সেই পূরণ করার জন্য ঘাটতিটা, তখন আয়রন সাপ্লিমেন্ট নেই। তো সেটি তার একটা ফর্ম হচ্ছে ফেরাস সালফেট সলিউশন। অনেক সময় ফেরাসের তোমার পাওয়া যায়, ট্যাবলেটও পাওয়া যায়, আয়রন ট্যাবলেট যেটাকে বলা হয়। দিস মেডিসিনস ওয়ার্ক বাই রিপ্লেসিং বডি আয়রন। তো এরা কাজ করে কীভাবে, সাধারণত তোমার বডিতে আয়রনের পরিমাণটাকে তারা কী করে রিপ্লেস করতে পারে, যদি অভাব থাকে তাহলে বাড়া দিতে পারে। হ্যাঁ, আয়রন ইজ এ কি কম্পোনেন্ট হুইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রোডাকশন অফ রেড ব্লাড সেলস, এ প্রসেস নোন অ্যাজ হেমাটোপয়েসিস। অর্থাৎ আয়রনটা খুব ইম্পর্টেন্ট কী জন্য, হ্যাঁ, এবং এটা গুরুত্বপূর্ণ উপাদান তোমার ইসের জন্য আর কি, হেমাটোপয়েসিস যেটাকে বলা হয়, রেড ব্লাড সেল তৈরি করার প্রসেসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। বাট ইটস অলসো পার্ট অফ দ্য হিমোগ্লোবিন, এবং এটা কিসের, হিমোগ্লোবিনের একটা অংশ। হিমোগ্লোবিনের স্ট্রাকচার আমরা একটু পরে দেখব, তো সেটা দেখলে বুঝতে পারবো এখানে আয়রনটা কী রোল প্লে করতেছে। দ্যাট ইজ দ্য পিগমেন্ট অফ রেড ব্লাড সেল। অর্থাৎ আমরা জানি রেড ব্লাড সেল লাল হয় কেন, হিমোগ্লোবিনের কারণে। বাইন্ডিং টু দ্য অক্সিজেন অ্যান্ড দাস ফ্যাসিলিটেটিং ইটস ট্রান্সফার ফ্রম দ্য লাংস ভায়া দ্য আর্টারিজ টু অল সেলস থ্রু আউট দ্য বডি। তো বলতেছে যে হিমোগ্লোবিনের একটা মেইন ফাংশন হচ্ছে সে অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, এবং বডির এক জায়গা থেকে আর এক জায়গায় অক্সিজেনগুলোকে কী করে সাপ্লাই করে নিয়ে যায় বা ক্যারি করে নিয়ে যায়। ঠিক আছে, when the body does not get enough iron, it cannot produce a number of normal red blood cell. ঠিক আছে, অর্থাৎ যখন বডি ঠিকমতো আয়রনটা পায় না বা আয়রনের অভাব থাকে, তখন সে নিয়মিত রেড ব্লাড সেল বা যে পরিমাণ তার মানে লোহিত রক্তকণিকা তৈরি করা দরকার, সেটা কিন্তু সে তৈরি করতে পারে না। ঠিক আছে, তো যদি তৈরি করতে না পারে, তাহলে এক ধরনের কন্ডিশন হয় বা এক ধরনের রোগ হয়, যেটার নাম আমরা বলতেছি অ্যানিমিয়া। বুঝছো? তো এই অ্যানিমিয়াটা কী কী জিনিস, আমরা সেই জিনিসটা এখন একটু দেখব। ঠিক আছে, তো অ্যানিমিয়া ইজ দ্য ব্লাড ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই দ্য রিডাকশন ইন রেড ব্লাড সেল, দ্যাট ইজ আরবিসি কাউন্ট, 2 নম্বর হিমোগ্লোবিন কন্টেন্ট, 3 নম্বর প্যাকড সেল ভলিউম অর হেমাটোক্রিট। ঠিক আছে,
তো সহজ ভাষায় অ্যানিমিয়া বলতে যখন কোনো কারণে বডিতে রক্তের স্বল্পতা বা রক্তাল্পতা দেখা দেয় বা রেড ব্লাড সেল কমে যায়, তখন সেটাকে আমরা বলতেছি অ্যানিমিয়া। ঠিক আছে? তো এই অ্যানিমিয়াটা তোমার তিনটে ফর্মে বলা যেতে পারে, যে আরবিসি কমে যাওয়া বা হিমোগ্লোবিনটা কমে যাওয়া, অথবা প্যাকড সেল ভলিউম বা আমাদের সেল কন্টেন্ট বা ব্লাড সেল যেগুলো আছে সেগুলোর কমে যাওয়াকে আমরা বলতেছি অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া কী কারণে ঘটে থাকে দেখো, ডিক্রিজড প্রোডাকশন অফ আরবিসি, কোনো কারণে যদি আরবিসির প্রোডাকশনটা কমে যায়, যেটা আমরা বললাম যে আরবিসি প্রোডাকশনের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে আয়রন আছে একটা, তো এগুলো যদি না পায় তাহলে সেক্ষেত্রে তোমার অ্যানিমিয়াতে চলে যেতে পারে। নাম্বার টু হচ্ছে ইনক্রিজড ডিস্ট্রাকশন অফ আরবিসি, যদি কোনো কারণে আরবিসির ভাঙনটা খুব বেশি হয়, অর্থাৎ ধ্বংস হতে থাকে আরবিসি, তখন সেক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে। নাম্বার থ্রি এক্সেস লস অফ ব্লাড ফ্রম দ্য বডি, যদি কোনো কারণে বডির থেকে প্রচুর পরিমাণে আয়রন ব্লাড বের হতে থাকে, তখন সেক্ষেত্রে আমাদের অ্যানিমিয়া ঘটতে পারে। তো এটা কী জন্য হয়? সাধারণত অ্যাক্সিডেন্ট হতে পারে, বা কোনো জায়গায় কেটে গেছে, প্রচুর ব্লাড লস হচ্ছে, এসব ক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে। বা যাদের থ্যালাসেমিয়া পেশেন্ট আছে সেদের ক্ষেত্রে হতে পারে। অথবা তোমার যাতে পোড়া রোগী আছে, কোনো কারণে মানে স্কিন বার্ন করছে, তো সেক্ষেত্রে কী হতে পারে? সেক্ষেত্রে প্রচুর ফ্লুইড লস এবং ব্লাড লস হয়ে অ্যানিমিয়াতে যেতে পারে। All these incidents are caused either by inherited disorders or environmental influences such as nutritional problem, infection and exposure to drugs or toxins. তো এইসব ঘটনা কী কারণে ঘটতে পারে দেখো, ইনহেরিটেড ডিসঅর্ডার, যেরকম জেনেটিক কোনো কারণ হতে পারে, কিছু এক্স লিঙ্কড ফ্যাক্টরসের কারণে তোমার অ্যানিমিয়াতে যেতে পারে। দ্বিতীয়ত তোমার এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর, যেরকম নিউট্রিশনের অভাব হতে পারে, অথবা তোমার কী হতে পারে, ইনফেকশন হতে পারে, বা কোনো ড্রাগ বা টক্সিন বিষাক্ত কোনো কিছুর সংস্পর্শে গেলে সেক্ষেত্রে এই হিমোগ্লোবিন বা তোমার রেড ব্লাড সেল এগুলো কমে গিয়ে অ্যানিমিয়া হইতে পারে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি অ্যানিমিয়ার কারণ। তো অ্যানিমিয়াকে কয়েকটা ভাগে ভাগ করা গেছে তাদের মানে কজের উপর ডিপেন্ড করে। অন দ্য বেসিস অফ এটিওলজি, দ্যাট ইজ কল্ড স্টাডি অফ কজ অর অরিজিন। ঠিক আছে? ইটিওলজি মানে কি, যে রোগের কারণ সম্পর্কে, তো কোন কারণে রোগটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি এটিওলজি। অ্যানিমিয়া ইজ ডিভাইডেড ইনটু 5 টাইপস। অ্যানিমিয়াকে 5 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে কি হিমোরেজিক অ্যানিমিয়া। হিমোরেজিক অ্যানিমিয়াটা কি, যখন কোনো কারণে বডির থেকে ব্লাড লস হতে থাকবে, তখন সেটাকে আমরা বলতেছি হিমোরেজিক অ্যানিমিয়া। হ্যাঁ, এটা আবার দুই রকম, একটা হচ্ছে অ্যাকিউট হিমোরেজ, অর্থাৎ অল্প সময়ের জন্য কিন্তু অনেক ব্লাড লস হবে, সেটা হচ্ছে অ্যাকিউট। আর বি হচ্ছে ক্রনিক, অনেক লম্বা সময় ধরে অনেক দিন ধরে অল্প অল্প ব্লাড লস হবে, সেটাকে হচ্ছে ক্রনিক হিমোরেজ। নাম্বার টু হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, যে কোনো কারণে আমাদের রেড ব্লাড সেলগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? ব্রেকডাউন করে ডিস্ট্রাকশন হবে। তো এটা দুই রকম, একটি এক্সটেনজিক, যে বাহ্যিক কোনো ফ্যাক্টরের কারণে ভাঙলে সেটা হচ্ছে এক্সটেনজিক হিমোলাইটিক অ্যানিমিয়া। আর যদি ভিতরের মানে ইন্টারনাল কোনো কারণ হয়, যেরকম জেনেটিক কারণ বা ইনহেরিটেড কোনো ডিসঅর্ডার হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে ইন্ট্রিনজিক হিমোলাইটিক অ্যানিমিয়া। নাম্বার থ্রি হচ্ছে নিউট্রিশন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা খুব বেশি কমন এবং অনেকগুলো টাইপ আছে। দেখো, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যা আয়রনের অভাবে হতে পারে। নাম্বার বি হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, প্রোটিনের অভাবে অ্যানিমিয়া হতে পারে। নাম্বার সি হচ্ছে পার্নিশাস অ্যানিমিয়া, রেডিসন্স অ্যানিমিয়া। এক্ষেত্রে তোমার ফলিক অ্যাসিড বা ভিটামিন বি 12 বা এরকম যেসব ফ্যাক্টরের অভাবে হয়ে থাকে বলতে পার্নিশাস অ্যানিমিয়া। ম্যাগলোব্লাস্টিকটা হচ্ছে বি 12 এর অভাবে হবে। ঠিক আছে? এরপরে নাম্বার 4 হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যখন বোন ম্যারোতে কোনো ডিসঅর্ডার হয় এবং যার কারণে রেড ব্লাড সেল ঠিকমতো তৈরি হয় না, তখন তাকে বলতেছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে? নাম্বার 5 হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, যে কিছু কিছু ডিজিজ আছে, যেরকম রিউমেটয়েড আর্থ্রাইটিস বা এরকম কোনো ধরনের ডিজিজ, যাদের কারণে অনেক দিন ধরে ব্লাড লস হয়, তাদেরকে আমরা বলতেছি ক্রনিক ডিজিজের কারণে এরকম ব্লাড লস হয় এবং যার কারণে অ্যানিমিয়া কন্ডিশনে যায়। তো আমরা এখান থেকে সবগুলো অ্যানিমিয়া সম্পর্কে আমাদের জানার দরকার নেই, জাস্ট শুধু আমরা এখান থেকে কোনটা দেখবো আমাদের সাথে রিলেটেড, যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো তার আগে আমরা বেসিক কিছু জিনিস দেখতে হবে, সেগুলো হচ্ছে হিমোগ্লোবিন কি, কীভাবে গঠিত হয়, বা হিম মলিকুলটা কি। ঠিক আছে? দেখো, হিমোগ্লোবিন ইজ দ্য রেড পিগমেন্ট অফ ব্লাড। তো রক্তের যে লাল কণিকা সেটা হচ্ছে হিমোগ্লোবিন। ইট ইজ এ ক্রোমোপ্রোটিন কনসিস্টিং অফ টু পার্টস। তো এটা হচ্ছে ক্রোমোপ্রোটিন, অর্থাৎ
রঙিন একটা প্রোটিন যার দুইটা অংশ থাকবে। ওয়ান পার্ট ইজ স্পেসিফিক সিম্পল প্রোটিন নোন অ্যাজ গ্লোবিন। তো একটা পার্ট হচ্ছে শুধুমাত্র গ্লোবিন, যার মধ্যে থাকবে হচ্ছে 96% থাকবে হচ্ছে তোমার গ্লোবিন প্রোটিন, ঠিক আছে। দ্য আদার ইজ এ নন স্পেসিফিক প্রোস্থেটিক গ্রুপ অ্যান্ড আয়রন কন্টেনিং পিগমেন্ট কল্ড হিম। এবং বাকি 4% থাকবে একটা রক্ত, মানে একটা লোহিত কণিকা বা লাল একটা কণিকা, যেটা থাকবে মাত্র 4 ভাগ। হিমোগ্লোবিন ইজ সিনথেসাইজড ইন দ্য প্রোজেনিটর নিউক্লিয়েটেড রেড সেলস ইন দ্য বোন ম্যারো। তো হিমোগ্লোবিনটা কোথেকে তৈরি হবে? আমাদের বোন ম্যারোর যে প্রোজেনিটর সেল বা প্রিকারসর সেল, সেখান থেকে আমাদের হিমোগ্লোবিনটা তৈরি হবে, ঠিক আছে। Synthesis continues even after the cells are released into the circulation but restricted to only reticulocytes. তো সিনথেসিসটা আমাদের সেলগুলো বের হওয়ার পরেও চলতে থাকবে, কিন্তু শুধুমাত্র রেটিকুলোসাইটে ঘটবে। ইন আরবিসি এসবি সিনথেসিস ক্যান নট অকার। কিন্তু আরবিসি বা রেড ব্লাড সেলে আমাদের হিমোগ্লোবিনটা কী হতে পারবে না, ঘটতে পারবে না। তো এখানে ফিগারটা দেখো, ফিগার হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা ব্যাখ্যা করে আছে, ঠিক আছে। তো কী কী জিনিস আছে? গ্লোবিন চেনের দুইটা পার্ট, একটা আলফা পার্ট বা আলফা চেন, একটা হচ্ছে বিটা চেন। তো আলফা চেন দুইটা থাকবে, বিটা চেন দুইটা থাকবে, যেরকম আমরা বলতেছি আলফা পলিপেপটাইড, বিটা পলিপেপটাইড। তো দুই ধরনের চেন থাকবে, আলফা এবং বিটা, এবং এর সাথে কিছু হিম গ্রুপ থাকবে যার সাথে এটা অ্যাটাচ থাকবে। এই চেনগুলোর সাথে, গ্লোবিন চেনের সাথে এই হিম মলিকুলটা অ্যাটাচ থাকবে, ঠিক আছে। তখন হিম মলিকুলটা কি নিয়ে গঠিত সেটা একটু দেখতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের হিম মলিকুলের স্ট্রাকচার, ডান পাশের উপরে তোমরা দেখতেছো যে বেশ জটিল একটা স্ট্রাকচার। তো এখানে বেশ কয়েকটা রিং আছে, হ্যাঁ, এবিসিডি এভাবে রিং 4টা দেওয়া আছে, এবং এদের মোটামুটি প্রান্তের দিকে একটা করে কি আছে, নাইট্রোজেন মলিকুল আছে বা অ্যাটম আছে। তো এবং এই নাইট্রোজেনগুলো যুক্ত হয়েছে কার সাথে? ফেরাসের সাথে বা আয়রনের সাথে, ঠিক আছে। অর্থাৎ টোটাল হিম মলিকুলের সেন্টারে একটা আয়রন মলিকুল থাকবে। তখন কারো যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে তাহলে সে কিন্তু এই হিম মলিকুল প্রডিউস করতে পারবে না। আর হিম মলিকুল না থাকলে সে কিন্তু হিমোগ্লোবিনে তৈরি করতে পারবে না, এবং তার অক্সিজেন সার্কুলেশন বা অক্সিজেন ক্যারি করার ক্ষমতাও কমে যাবে। দেখো, মলিকুলার ওয়েটটা কত? অ্যাবাউট 68,000। এটা হচ্ছে ডাল্টন ইউনিটটা হবে। দ্য হিম গ্রুপ কনসিস্টস এ সেন্ট্রাল আয়রন অ্যাটম। এবং হিম গ্রুপের কেন্দ্রে একটা কেন্দ্রীয়ভাবে আয়রন পরমাণু থাকবে, যেটাকে আগে বললাম, ঠিক আছে। দ্য অর্গানিক component called protoporphyrin is made up of 4 pyrrole rings joined together. তো এখানে বলতেছে অর্গানিক কম্পোনেন্ট যেটা আছে সেটাকে বলতেছে প্রোটোপোরফাইরিন, এবং সেটা 4টা পাইরল রিং দ্বারা সংযুক্ত পরস্পরের সাথে, যে এবিসিডি যেটা লেখা আছে, ঠিক আছে। The iron content of hemoglobin is about 0.34%, and about 3 gram of iron is present as hemoglobin in the total amount of blood of an adult. সেখানে বলতেছে যে আমাদের হিমোগ্লোবিনটা থাকবে হচ্ছে 0.34%, এবং পুরা বডিতে তোমার হিমোগ্লোবিনের মধ্যে 3 গ্রাম আয়রন থাকবে আর কি, ঠিক আছে, পুরো রক্তের মধ্যে। দ্য আয়রন আইটম লাইস এট দ্য সেন্টার অফ প্রোটোপোরফাইরিন, এবং আয়রনটা থাকবে প্রোটোপোরফাইরিন রিংয়ের একদম কেন্দ্রে, বন্ডেড টু দ্য 4 পাইরল নাইট্রোজেন আইটম, এবং 4টা তোমার পাইরল নাইট্রোজেনের সাথে তারা যুক্ত থাকবে। আয়রন রিমেইনস ইন Fe2+ ফর্ম। তো এখানে বলতেছে আমাদের আয়রনটা থাকবে হচ্ছে ফেরাস ফর্মে, বুঝছো, অর্থাৎ ফেরাস ফর্মে, কিন্তু আমাদের বডি আয়রনটাকে অ্যাবজর্ব করতে পারবে। এই জন্য আমরা ড্রাগটাকেও কিন্তু ফেরাস ফর্মে দিচ্ছি, ফেরাস সালফেট হিসেবে, ঠিক আছে। গ্লোবিন হেল্পস হিম টু কিপ দ্য আয়রন ইন ফেরাস স্টেট অ্যান্ড টু কম্বাইন লুজলি অ্যান্ড রিভার্সিবলি উইথ মলিকুলার অক্সিজেন। তো গ্লোবিন প্রোটিনটা আমাদের কী করবে? এই যে এটা আছে, আয়রনটা আছে, তো আয়রনটাকে ফেরাস স্টেটে রাখতে হেল্প করবে, এবং একসাথে মানে হালকাভাবে বাইন্ড করতে এবং রিভার্সিবলি আর কি বাইন্ড করতে হেল্প করে কার সাথে? মলিকুলার অক্সিজেনের সাথে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের হিম মলিকুল সম্পর্কে ব্রিফ ধারণা।
আচ্ছা, তো আমাদের হিমমলিকুল সম্পর্কে আমরা জানলাম। তো এখন আমাদের আয়রনের দেখো, আয়রন যদি আমাদের না থাকে তাহলে কি ঘটনা ঘটবে। তো আয়রন যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে অ্যানিমিয়া তৈরি হয় তাকে আমরা বলতেছি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ওকে, তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সম্পর্কে দেখো কি বলছে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ অ্যানিমিয়া। হচ্ছে সবচেয়ে বেশি হয় যেটা পৃথিবীতে মানুষের মধ্যে, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং স্পেশালি এটা ফিমেলদের জন্য বা ওমেনদের জন্য খুব বেশি হয়। ইট ডেভেলপস ডিউ টু ইনএডিকুয়েট অ্যাভেলেবিলিটি অফ আয়রন ফর হিমোগ্লোবিন সিনথেসিস। তো যদি কোনো কারণে আমাদের বডিতে হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য আয়রনটা কম পড়ে যায় বা ঠিকমতো না পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তো আরবিসিস আর মাইক্রোসাইট্রিক অ্যান্ড হাইপোক্রোমিক। এখানে আরবিসি আয়রন ডেফিসিয়েন্সির পরে, কারো আয়রন ডেফিসিয়েন্সি হলে তার যে হিমোগ্লোবিন বা আরবিসিটা হবে সেটা কীরকম হবে দেখো, মাইক্রোসাইটিক অর্থাৎ আরবিসির সাইজটা ছোট হয়ে যাবে, এবং হাইপোক্রোমিক মানে তার হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, তো আমাদের কি কি কারণ আছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার দেখো। লস অফ ব্লাড। তো লস অফ ব্লাডটা কীভাবে হইতে পারে। তো নর্মালি যখন আমি আগেই বললাম যে ট্রমা বা অ্যাক্সিডেন্ট বা কোনো জেনেটিক কারণে যদি ব্লাড লস হতে থাকে তাহলে সেক্ষেত্রে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। আর ফিমেলদের ক্ষেত্রে বেশি অ্যানিমিয়া হয় কেন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কারণ এদের নির্দিষ্ট ব্লাড লস কিন্তু রেগুলারলি হয় ফিজিওলজিক্যাল কারণেই। তো এই কারণে এরা যদি ঠিক মতো আয়রন ইনটেক না করে কিন্তু এদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার চান্সটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, নাম্বার টু কি বলছে, ডিক্রিজড ইনটেক অফ আয়রন। মানুষের যদি তোমার আয়রন ইনটেকটা কমে যায়, অর্থাৎ সে যদি তোমার ধরো খাবার, মানে খাবারের মাধ্যমে হোক বা ফুডের মাধ্যমে হোক, এগুলো তোমার হতে না পারে, আয়রন নিতে না পারে, তাহলে সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। নাম্বার তিন হচ্ছে কি, পোর অ্যাবজর্পশন আয়রন ফ্রম ইন্টেস্টাইন। অর্থাৎ তুমি আয়রন কন্টেনিং খাইতেছো, মানে খাবার খাইতেছো, কিন্তু তোমার এইগুলো তোমার ইন্টেস্টাইন থেকে বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে ঠিকমতো অ্যাবজর্ব হইতেছে না তোমার নিজস্ব প্রবলেমের কারণে, অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্টের কারণে এগুলো তোমার পোর অ্যাবজর্পশন হচ্ছে, অর্থাৎ ঠিকমতো প্রপারলি বডিতে যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। নাম্বার চার কি বলছে দেখো, ইনক্রিজড ডিমান্ড ফর আয়রন ইন কন্ডিশনস লাইক গ্রোথ অ্যান্ড প্রেগনেন্সি। তো অনেক সময় দেখা যায় যে ফিজিওলজিক্যাল কারণেই তোমার আয়রনের যে ডিমান্ডটা এটা অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমার যখন মানুষ ছোট থেকে বড় হয় বা গ্রোয়িং স্টেজে থাকে, ম্যাক্সিমাম বিশেষ করে তোমার অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, যেটাকে আমরা বলছি বয়সন্ধিকাল, তো এই টাইমটাতে কিন্তু তার আয়রনের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। আবার যখন মানুষ ফিমেলদের ক্ষেত্রে প্রেগনেন্ট কন্ডিশন হয়, অর্থাৎ তার বডিতে আর একটা বডি তৈরি হইতেছে, কারণ তার তো আয়রনের পরিমাণটা বেশি লাগবে। তো এই ক্ষেত্রে তাকে কিন্তু এক্সট্রা আয়রন কন্টেনিং ফুড অথবা আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে, বুঝছো, না হলে তার কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ঘটতে পারে। ফিচার্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে একজন মানুষের কী কী বৈশিষ্ট্য প্রকাশ পায় সেই জিনিসটা দেখো। ফার্স্টে আছে ব্রিটেল নেইলস। বুঝছো, ব্রিটেল নেইলসটা কি, যে মানুষের নখটা যেটা সেটা নরম হয়ে যাবে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে কী কী ধরনের বৈশিষ্ট্য বা কী কী ধরনের আমাদের সিমটম এখানে প্রকাশ পাবে।
তো ব্রিটেল নেলস বলতেছিলাম যে তোমার নখ যেগুলো আছে আমাদের নখগুলা কীরকম হয়ে যাবে, অনেক নরম হয়ে যাবে বা তোমার ধরো ভঙ্গুর হয়ে যাবে, হ্যাঁ, একটু প্রেশার লাগলে বা একটু চাপ লাগলে সেটা ভেঙে যাওয়ার কন্ডিশনে চলে যাবে। এরপর হচ্ছে স্পুন শেপ নেলস, একটা হচ্ছে যে কোনো কারণে এদের শেপটা বা আকৃতিটা চামচের মতো হয়ে যাবে, অর্থাৎ উপর দিকে বাঁকা হয়ে যাবে, ভিতরের দিকে ফাঁকা হয়ে যাবে, হ্যাঁ। এরপর বলতেছে ব্রিটেল হেয়ার। ব্রিটেল হেয়ারটা কি, যে তোমার চুলটা ভঙ্গুর হয়ে যাবে, অর্থাৎ একটু চাপ লাগলে বা একটু তোমার শক্তভাবে আঁচড়াতে গেলে দেখবে অনেক চুল পড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। এবার হচ্ছে অ্যাট্রোপি অফ প্যাপিলা ইন টাং। এরপর বলতেছে যে যখন কোনো কারণে তোমার জিহ্বার মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেকশন তৈরি হবে বা অ্যাট্রফি তৈরি হবে, এগুলোর কারণে প্যাপিলাগুলো নষ্ট হয়ে যাবে, জিহ্বার ক্ষেত্রে স্বাদটা পাবে না সে। অ্যান্ড ডিসফেগিয়া। ডিসফেগিয়া মানে হচ্ছে কি, যে সে কোনো কিছু গিলতে বা খাইতে তার কষ্ট হবে, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, কোনো কিছু গিলতে তার এরকম কষ্ট হতে থাকবে, ঠিক আছে। এটা হইতেছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার কিছু বৈশিষ্ট্য বা ফিচার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে দেখো, এরপরে আমাদের আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া শেষ বা ফেরাস সালফেটের ফর্মুলেশন সম্পর্কে আমরা দেখলাম। এখন আমাদের আসলো ফর্মুলেশন অ্যান্ড প্রিপারেশন অফ ক্লোরফেনিরামিন ওরাল সলিউশন, অর্থাৎ আমাদের কিছু ফর্মুলেশনটা কী করবো। ক্লোরফেনিরামিন ওরাল সলিউশন ইজ 5 ml কন্টেন্স ক্লোরফেনিরামিন ম্যালিয়েট বিপি 2 মিলিগ্রাম, এবং এই প্রিপারেশনের প্রতি 5 মিলিলিটারে কতটুকু থাকবে, ক্লোরফেনিরামিন ম্যালিয়েট থাকবে 2 মিলিগ্রাম, ঠিক আছে। তো এখানে আমরা স্ট্রাকচারটা দেখতেছি। তো স্ট্রাকচারের মধ্যে আছে যে দুইটা দেখো বেনজিন রিং, তারা আবার একটা আছে এবং লাস্টে একটা অ্যামিন আছে, এন আছে। এই স্ট্রাকচার হচ্ছে ক্লোরফেনিরামিনের, আর সাথে যে দেখো যে একটা অনেকগুলো অক্সিজেন এবং হাইড্রোক্সিল, সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিডের ফর্ম। তো এই দুইটা মিলে একটা সল্ট তৈরি করছে, অর্থাৎ ক্লোরফেনিরামিনের একটা সল্ট তৈরি হয়েছে, এটা হচ্ছে ক্লোরফেনিরামিন ম্যালিয়েট। এরপরে হচ্ছে দেখো কি বলছে, ক্লোরফেনিরামিন ম্যালিয়েট ইজ অ্যান antihistamine which reduces allergic vasodilation and mucosal congestion। তো এখানে বলতেছে যে আমাদের ক্লোরফেনিরামিন ম্যালিয়েট হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন, যার কাজ কি, অ্যালার্জিক ভ্যাসোডাইলেশন, অর্থাৎ যখন অ্যালার্জির কারণে মানুষের ব্লাড ভেসেলগুলো অনেক বেশি হয়ে যায়, ওয়াইড হয়ে যাবে, ডাইলেটেড হয়ে যায়, তখন সেটাকে কমায় দেয়। এবং মিউকোসাল কনজেশন, যখন মিউকাসগুলো একদম আটকে যায় বা কনজেস্ট হয়ে যায়, তখন সেক্ষেত্রে এটা তোমার কমায় দেওয়ার জন্য হেল্প করে, অর্থাৎ সহজ কথায় এটা হচ্ছে ঠান্ডা এবং যে অ্যালার্জিক কন্ডিশন এটাকে সে রিডিউস করবে। ইট ইজ এ ফার্স্ট জেনারেশন অ্যালকাইল অ্যামিন অ্যান্টিহিস্টামিন ইউজড ইন দ্য প্রিভেনশন অফ দ্য সিমটমস অফ অ্যালার্জিক কন্ডিশনস সাচ অ্যাজ রাইনাইটিস অ্যান্ড আর্টিকেরিয়া। তো এখানে বলতেছে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যালকাইল অ্যামিন অ্যান্টিহিস্টামিন, অর্থাৎ হচ্ছে যখন প্রথম তৈরি হয় আর কি, প্রথম জেনারেশনের, এবং এটা হচ্ছে অ্যালকাইল অ্যামিন অ্যান্টিহিস্টামিন। অ্যালকাইল অ্যামিনটা কি দেখো, তোমাদের আগে বললাম স্ট্রাকচারের ক্ষেত্রে যে একটা অ্যামিনের সাথে অ্যালকাইল গ্রুপ আছে 2 কার্বন বিশিষ্ট, এর সাথে আবার দুইটা বেনজিন, একটা বেনজিন রিং আছে আর একটা তোমার পাইরোল রিং আছে, ঠিক আছে। পাইরোল না, আসলে এটা তোমার ইন্ডোল রিং এর মতো। তো এগুলোর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, যেন বলছে অ্যালকাইল অ্যামিন অ্যান্টিহিস্টামিন, এবং এটা হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করবে আর কি, used in the prevention of the symptoms of allergic conditions, এবং এটা অ্যালার্জিক কন্ডিশনগুলোকে সে কী করবে, বন্ধ করে দিবে, ঠিক আছে, বা কমায় দিবে, যেরকম রাইনাইটিস এবং আর্টিকেরিয়া। রাইনাইটিস মানে হচ্ছে কি, যখন কোনো ক্ষেত্রে তোমার নাক দেয়া আসবে আর কি, ওয়াটারি রানি নোজ আর কি, রাইনাইটিস বলা হচ্ছে। এবং আর্টিকেরিয়া হচ্ছে যখন ঠান্ডার কারণে তোমার বডিতে বা স্কিনে লাল লাল সোয়েলিং হবে, এটাকে হচ্ছে আর্টিকেরিয়া। ইট ওয়ার্কস বাই ব্লকিং দ্য অ্যাকশন অফ হিস্টামিন। তো এটা কীভাবে কাজ করে, তোমার হিস্টামিনের কাজকে বন্ধ করে বা এটার অ্যাকশনকে বন্ধ করে দেয়। হুইচ হেল্পস রিডিউস সিমটমস সাচ অ্যাজ ওয়াটারি আইস অ্যান্ড স্নিজিং, যেটা কি কিসের সিমটমকে বন্ধ করে, যেমন চোখ দিয়ে পানি পড়া বা তোমার নাক দিয়ে পানি পড়া, এই জিনিসগুলোকে সে বন্ধ করে দেয়। ইটস সিডেটিভ ইফেক্টস আর রিলেটিভলি উইক কম্পেয়ার্ড টু আদার ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনস। এর বলতেছে যে সিডেটিভ ইফেক্ট আছে সাধারণত ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনগুলোর সিডেটিভ ইফেক্ট অনেক বেশি থাকে, এই জন্য পরবর্তীতে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনগুলো আসছে। তো তো ফার্স্ট জেনারেশনের সিডেটিভ ইফেক্ট থাকলেও এটা অন্যান্য ফার্স্ট জেনারেশনের সিডেটিভ ইফেক্টটা কম, অর্থাৎ ঘুম পায় কম, এটা যদি খাওয়া হয় বা ইনটেক করা হয়, ঠিক আছে।
আচ্ছা, although not generally approved as an antidepressant or anti-anxiety medication, chlorpheniramine appears to have these properties as well. তো বলতেছে যে যদিও এটাকে অ্যান্টিডিপ্রেসেন্ট অর্থাৎ হতাশার ওষুধ হিসেবে বা অ্যান্টি অ্যাংজাইটি বা তোমার দুশ্চিন্তার ওষুধ হিসেবে বা উদ্বিগ্নতার ওষুধ হিসেবে ব্যবহার করা হয় না, কিন্তু তারপরে এদের মধ্যে কিন্তু এই প্রপার্টিসগুলো ভালো আছে। অর্থাৎ যদি কেউ খায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার এই দুশ্চিন্তা বা এইগুলো আর কি তোমার ধরো অতিরিক্ত টেনশন করা বা অতিরিক্ত যে ডিপ্রেস থাকা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু তাকে হেল্প করতে পারে, বুঝছো? তার মানে এগুলো কিন্তু অনেকটা মেন্টাল ডিসঅর্ডারের ড্রাগ হিসেবে তার সাইড এফেক্ট আছে, বুঝছো? সেটা অতিরিক্ত যদি কেউ খায় তাহলে কিন্তু তারা যে এরকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলো দেখা দিতে পারে, বুঝছো? কারণ প্রত্যেকটা ওষুধেরই কিন্তু কিছু এক্সট্রা সাইড এফেক্ট থাকে। তো এক্ষেত্রে তুমি যদি এই ওষুধগুলো বেশি ইনটেক করো, তোমার অ্যান্টিহিস্টামিনিক এফেক্ট বা ঠান্ডা জ্বরের জন্য কাজ করবেই, কিন্তু তার সাথে আবার কিন্তু কিছু এই মেন্টাল ইফেক্ট বা কিছু সাইকোলজিক্যাল ইফেক্ট কিন্তু সে দিবে, বুঝছো? এই জন্য এটা থেকে বেশি ইউজ করার থেকে অবশ্যই সেফ থাকতে হবে, ঠিক আছে?